তোমার মাথা ঠিক আছে নীলিমা? তুমি কি করতে চাইছো সেটা কি তুমি বুঝতে পারছো? এইটুকু মেয়েটার সাথে তোমার ওই বোনের ছেলের বিয়ে দিবে? তুমি এটা জানো, তোমার ওই বোনের ছেলেকে আমার কোনো কালে পছন্দ ছিল না। আর আমার আয়েশার বয়স মাত্র 14 বছর। আর এখনই তুমি ওর বিয়ে দিয়ে দিতে চাচ্ছ? আমার এত খারাপ দিন আসে নাই যে আমার মেয়েটাকে এত অল্প বয়সেই বিয়ে দেব। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে এখন আমি দেব না। আর ওই ছেলের সাথে তো কখনোই না। নিলয় রহমান। আচ্ছা আসিফ, বাবার সাথে তোমার কি শত্রুতা আমাকে বলবা প্লিজ? হাজারে একটা সোনার টুকরো ছেলে হচ্ছে আসিফ, আর দেখতেও কোনো হিরোর থেকে কম না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? নীলিমা রহমান, সমস্যাটা কোথায় এটা তুমি খুব ভালো করে জানো। মানুষের চেহারাটা সুন্দর হলে হয় না, চরিত্র জিনিসটা হলো আসল। আর তোমার ওই বোনের চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিব না। ওই ছেলের উপর ধর্ষণের আর ইপটিজিংয়ের মামলাও আছে। এছাড়া আয়েশা এখনো অনেক ছোট। তোমার নিজের মেয়ে না বলে তুমি ওর সাথে এমন করতে চাচ্ছ? আজ যদি ও তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি পারতে ওর সাথে এমন করতে? নিজের বিবেককে একবার প্রশ্ন করো। নিজের সাথে যে কাজ করতে পারবে না, অন্যের সাথে সে কাজ করার কথা ভাবো কিভাবে তুমি? নীলয় রহমান, আসিফ বাবার নামে যে মামলাগুলো আছে ওগুলো সব মিথ্যা। আমি জানি আসিফ কখনো এমন কাজ করতেই পারে না। ওর মতো ভালো ছেলে একটাও পাবি না তুমি। আর এত ভাবাভাবির কিছু না। আপন হতো তাহলে এক কথা, কিন্তু ও আমার আপন মেয়ে না, বুঝলে? আর এই বিয়ে হবে। মুখ বেঁকিয়ে বলল নীলিমা রহমান, আমি থাকতে এ আমি কিছুতেই হতে দেব না, মনে রেখো। বলে নিলয় রহমান ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তুমি থাকলে হতে দিবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে বিয়েটা আটকাবে। এই বিয়ে আমি দিয়েই ছাড়ব। এত বছর যে উদ্দেশ্যে ও অনাথ মেয়েকে আপন মেয়ের মতোই রেখেছি, আমার সেই উদ্দেশ্য আমি সফল করেই ছাড়ব। আর তার জন্য আসিফের সাথে এই মেয়ের বিয়েটা আমাকে দিতেই হবে। আর দুদিন, তারপর তো তুমি অফিসের কাছে বাইরে যাবা। আর সেই সুযোগে আমি এই বিয়েটা দিয়ে দেব। আমাকে তখন কেউ আটকাতে পারবে না, না তো বিয়ে দিতে, আর না তো নিজের উদ্দেশ্য সফল করা থেকে। বলে হাসতে লাগলেন নীলিমা রহমান। তারপর তিনিও ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি ঘরে যেতে বেলকনি থেকে বেরিয়ে ঘরে আসলো আয়েশা। ও এতক্ষণ বেলকনিতে ছিল, সেটা মা বাবা কেউ জানে না। মা বাবার কথা শুনে আয়েশার এখনো কিছুই বোধগম্য হচ্ছে না। তার বিয়ে, কিন্তু সে তো এখনো ছোট। আর তার ক্লাসের কারো এখনো বিয়েই হয়নি। এটা না হয় বাদই দিলাম, কিন্তু সে নাকি বাবা মার আপন মেয়ে না, সে নাকি এতিম। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো ছোটবেলা থেকেই তাদের মা বাবা বলেই চিহ্নিত। আচ্ছা, সে কি তাদের সন্তান না বলেই মা তার সাথে সবসময় এমন বাজে আচরণ করে? ভাইয়াকে তো মা অনেক আদর করে, অনেক ভালোবাসে। নিজ হাতে এখনও ভাইয়াকে খাইয়ে দেয়। ভাইয়া যা যায় তার সাথে সাথে পেয়ে যায়। আর তার সঙ্গে ঠিক বিপরীতটা হয়। ছোট আয়েশার মাথায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তাই সে আর কিছু না ভেবে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সে তার পড়াশোনা করতে বসলো। কালকে তাদের ক্লাসে একটা মডেল টেস্ট হবে। স্যার বলেছে ওই টেস্টে যে খারাপ করবে তার অভিভাবককে যেতে হবে। আর আয়েশা যদি টেস্টে খারাপ করে আর মাকে টিচার ডাকে, তখন তো আয়েশাকে মা অনেক মারবে। তাই আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আসুন, আয়েশার পরিচয়টা দিয়ে নেই। আয়েশা রহমান তার নাম। বয়স 14 বছর চলছে। সে এবছর অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। দেখতে আয়েশা কোনো হুড়পড়ির থেকে কম নয়। দুধে আলতা গায়ের রং, কোমরের নিচ পর্যন্ত লম্বা আর ঘন চুল। কিন্তু তার চুলের রং মোটেও কালো নয়, তার চুলের রং হচ্ছে হালকা বাদামি বর্ণের। তারপর আয়েশা নিজের পড়াশোনা শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তখনই রুমে উপস্থিত হন নীলয় রহমান। আয়েশা বাবাকে দেখে বেলকনি থেকে রুমে আসে আর জিজ্ঞেস করে, বাবা, তুমি এই সময় কিছু বলবা? আয়েশা, আম্মু, একটু কথা ছিল। বলো বাবা। আয়েশা, আমার দুদিন পর একটু দেশের বাইরে যাবার কথা ছিল, অফিসের কিছু কাজে। কিন্তু এখন আমাকে কালকে যেতে হবে। কালকে এক সপ্তাহের জন্য দেশের বাইরে চলে যাব। তো তাই তোমাকে বলতে আসলাম। নিলয় রহমান, আচ্ছা বাবা, সাবধানে থেকো। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতে হবে, নইলে আমি রাগ করব। নীলয় রহমান আয়েশার বাচ্চামিতে হেসে দিয়ে বলল, ঠিক আছে আম্মু, তোমার জন্য আমি আসার সময় অনেক চকলেট নিয়ে আসবো। এখন নিচে আসো, অনেক রাত হয়ে গেছে, খাবার তো খেতে হবে। চলো। বলে আয়েশা আর নীলয় রহমান খাবার খেতে নিচে চলে গেল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। বাবা যাবার পর আয়েশার একটু মন খারাপ হলেও আজকে আয়েশার মন অনেক ভালো। কারণ গতকাল আয়েশাদের যে ক্লাস টেস্ট হয়েছিল, আজ তার রেজাল্ট দিয়েছে আর আয়েশা টপ করেছে। তাই খুশি মনে ফুরফুরে মেজাজে আয়েশা স্কুল থেকে বাসায় আসলো। গেটের কাছে এসে দেখলো গেট খোলা। আয়েশা একটু অবাকই হলো, কারণ এ সময় তো বাসার গেট খোলা থাকার কথা নয়। এসব কিছুকে পাত্তা না দিয়ে আয়েশা বাসার ভিতরে আসলো। ড্রয়িং রুমে আসতে দেখলো তার খালামণি খালাতো বোন রিয়া আর খালাতো ভাই আসিফ বসে আছে। আসিফকে আয়েশা খুব একটা পছন্দ করে না,
তার অবশ্য কারণও আছে। আসিফ আয়েশার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে আর বারবার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। আয়েশা এত কিছু না বুঝলে এইটুকুন বুঝি যে আসিফের মতলব খুব একটা ভালো না। তাই আয়েশা সবসময় আসিফকে এক প্রকার এড়িয়ে চলে। আয়েশা তার খালামণিকে দেখে বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা রিয়াপি কেমন আছো? ভালোই ছিলাম, আর কদিন যে ভালো থাকবো এটা জানি না। রিয়াপু, কেন? আয়শা, কিছু না, এমনি। রিয়াপু, আমি আর কিছু না বলে ওপরে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হতে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে একেবারে গোসল করে বের হয়ে দেখি মা আমার ঘরে বিছানার উপর বসে আছে, হাতে একটা লাল রঙের জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি। মা সাধারণত আমার ঘরে আসেন না, আর এসব জিনিস নিয়েই বা কেন আসলো? তাই আয়েশা তার মাকে জিজ্ঞেস করলো, মা তুমি আমার রুমে কিছু বলবা? আর হাতে সব জিনিস নিয়ে বসে আছো কেন? নিচে দেখলাম খালামণিরা এসেছে, কোনো অনুষ্ঠান আছে নাকি? আছে। এখন বেশি কিছু না বলে এদিকে আয়, আমি তোকে শাড়ি জুয়েলারি পরে একটু সাজিয়ে দেই। কিছুক্ষণের মধ্যে কাজী এসে পড়বে। মানে আমি এসে কেন পড়বো? আর কাজী কেন আসবে? আয়শা, এত প্রশ্ন করবি না, শুধু এইটুকুন শুনে রাখ, আজকে তোর আর আসিফের বিয়ে। এখন আর বেশি কথা না বলে এদিকে আয়, তোকে রেডি করানোর পর তো আমার আরও কাজ আছে, তাই না? আয়শা দুদিন আগের মা বাবার কথোপকথনের কথাগুলো ভুলে গিয়েছিল, কিন্তু হঠাৎ মার মুখে তার আর আসিফের বিয়ের কথা শুনে এটা আবারও তার মনে পড়ে গেল কথাগুলো। তার সাথে ওই আসিফ ভাইয়ের বিয়ে, কিন্তু সে তো এখনও ছোট। আর বাবা, সে কি জানে এই ব্যাপারে? মা, তুমি কি বলছো? আমার বিয়ে মানে? আর আসিফ ভাইয়ের সাথে? আর বাবা কি এসব জানে? আয়শা, তোর বাবাকে আমি পরে সব বলবো, এখন আয় তাড়াতাড়ি। মা প্লিজ, মা আমি বিয়ে করব না। মা প্লিজ, তুমি কেন এমন করছো? আমি বিয়ে করব না। আর বাবা কই? আমি বাবার সাথে কথা বলবো। আয়েশা। নীলিমা রহমান ঠাস করে একটা থাপড় দিয়ে দিল আয়েশার গালে আর বলল, তোর বাবা কিছু করতে পারবে না, বুঝলি? আর একটা কথা বললে, এখন শুধু থাপ্পড় মেরেছি, এরপর আর কি কি আমি করতে পারি এটা তুই খুব ভালো করেই জানিস। এক প্রকার জোর করে আয়েশাকে সাজিয়ে নিচে নিয়ে আসলো তিনি। তারপর তাকে সোফায় আসিফের পাশে বসিয়ে দিল। কাজী এসে পড়েছে। আয়েশা আসার পর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আয়েশা এখনও কান্না করছে। কি করবে সে? আজ যদি তার বাবা থাকতো তাহলে তিনি এমন কিছু হতে দিত না, কখনোই। আসিফের দিকে লক্ষ্য করতে আয়েশা দেখল আসিফ তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসে। এটা হয়তো তার জয় আর আয়েশার পরাজয়ের হাসি। তারপর যথারীতি সকল নিয়ম মেনে আয়েশা আর আসিফের বিয়ে সম্পন্ন হলো। তারপর আয়েশার শাশুড়ি আর ননদ নিজেদের বাসায় চলে গেলেন, আর আসিফ আয়েশাকে কালকে ওই বাসায় নিয়ে যাবে। রাতে খাবারের পর আসিফ আয়েশার রুমে চলে গেল, আর আয়েশাকে নীলিমা রহমান নিজের সাথে নিজের রুমে নিয়ে আসলো আর বলতে লাগলো, দেখ আয়েশা, তোর আর আসিফের বিয়েটা হয়ে গিয়েছে, এখন ভালো এটাই হবে যে তুই এই বিয়েটা মেনে নিস। আর শোন, তোর রুমে আসিফ আছে, ঘরে যা। আর যাবার পর আসিফ যা বলবে তার সব কথাই তুই শুনবি। আমি যদি জানতে পারি আসিফের কথা তুই অমান্য করেছিস, তাহলে আমি কি করতে পারি এটা তুই জানিস। এখন যা, তোর রুমে যা। আয়েশা কিছু না বলে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, রুমের ভেতর তো আসিফ ভাই আছে, সে কি করে থাকবে আসিফ ভাইয়ের সাথে এক রুমে? এসব ভাবতে ভাবতে হঠাৎ রুমের ভেতর থেকে আসিফ দরজা খুলে বেরিয়ে আসলো। আসিফকে এইভাবে বেরোতে দেখে আয়েশা একটু চমকে গেলেও সে নিজেকে সামলিয়ে নিল। আসিফ তাকে প্রশ্ন করলো, তুমি রুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি রুমের ভিতরে আসো। আয়েশা কিছু না বলে রুমের ভেতরে চলে আসলো। রুমে এসে আয়েশা রুমের এক কিনারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। আসিফ গিয়ে বিছানার উপর বসলো আর আয়েশার উদ্দেশ্যে বলল, আজকে রাতে কি জানো তুমি? আয়েশা ডানে বামে মাথা নেড়ে ইশারায় না বলল। আসিফ আবারও বলল, আজ আমাদের বিয়ে হয়েছে আর আজকে রাতে আমাদের বাসর রাত। আয়েশা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কী বা বলবে এ সময় সে? আসলে হঠাৎ করে কী থেকে কি হয়ে গেল সে এখনও বুঝে উঠতে পারছে না। আসিফ আয়েশাকে নিজের কাছে আসার জন্য ইশারা করলো। আয়েশা প্রথমে ভাবলো যাবে না, পরে তার নীলিমা রহমানের বলা শেষ কথাটি মনে পড়ল, আর সে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে আসিফের পাশে দাঁড়ালো। আসিফ তাকে তার পাশে বসানোর জন্য ইশারা করলো। আয়েশা আসিফের দিকে একটু দূরত্ব বজায় রেখে আসিফের পাশে বসলো। আয়েশা দূরে বসতে দেখে আসিফ আয়েশার কাছে গিয়ে তার সাথে গা ঘেঁষে বসে পড়ল। আয়েশার অস্বস্তি হওয়ায় সে নিজেকে আসিফের দিকে সারানোর চেষ্টা করতে লাগলো। আজকে প্রথম বাবা ছাড়া অন্য একজন পুরুষ তাকে জড়িয়ে ধরল। আয়েশা যখন আসিফের বাহুদয় থেকে নিজেকে সারাতে পারল না,
তখন আসিফের পাশে থেকে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু এতেও সে ব্যর্থ হয়। আসিফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশা, কিন্তু এতে আসিফের কিছু যায় আসে না। আয়েশা আরও অনেকভাবে চেষ্টা করতে লাগলো নিজেকে আসিফের কাছ থেকে সরানোর, কিন্তু পারল না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, আর আয়েশার ওপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে নিজের স্বামীর অধিকার আদায় করতে লাগলো আসিফ। আয়েশা বারবার তাকে বলল, আসিফ ভাই আমাকে ছেড়ে দাও, আসিফ ভাই প্লিজ ছাড়ো আমাকে। আয়েশা কিন্তু আয়েশার কথায় আসিফের মধ্যে কোনো পরিবর্তন হলো না। সারা রাত আয়েশার ওপর জানোয়ারের মতো শারীরিক অত্যাচার করলো আসিফ। আয়েশা কিছু করতেই পারল না, শুধু নীরবে নিজের চোখের পানি ফেলল। সকালের দিকে ক্লান্ত হয়ে আসিফ ঘুমিয়ে পড়ে, আর আয়েশা একইভাবে শুয়ে কান্না করতে থাকে। ফজরের আজানের শব্দে আয়েশা কোনো মতে বিছানা থেকে একটা চাদর জড়িয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে নিল আয়েশা। নামাজ পড়ে সে রুমে থেকে বেরিয়ে সোজা বাসার ছাদে চলে আসলো। তার আজ ঘুম হবে না, এর থেকে ভালো সকালের পরিবেশ দেখতে দেখতে ছাদে একটু হাঁটাহাঁটি করতে লাগলো আয়েশা। এতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর মন খারাপও চলে যায়। আধা ঘন্টার মতো ছাদে থেকে আয়েশা নিচে আসলো, আর নিজের একটা বই বের করে পড়তে লাগলো, কারণ সামনে আয়েশার বার্ষিক পরীক্ষা, আর 1 মাসের মতো সময় আছে তার হাতে। আজ আবার নাকি খালামণিদের বাসায়ও যেতে হবে। যাই হোক, পরে দেখা যাবে ভেবে আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে কখন 8টা বেজে গেল আয়েশা বুঝতেই পারল না। নীলিমা রহমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে দেখলো আয়েশা সেখানে বসে পড়াশোনা করছে। তাই তিনি আয়েশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আয়েশা, তুমি এত সকালে এখানে, আর আসিফ কই? নীলিমা রহমান, মা নামাজ পড়ে আর ঘুমানি, উঠে পড়তে লাগলাম। আর কয়েকদিন পরই তো ফাইনাল এক্সাম, তাই না? আর আসিফ ভাই রুমে ঘুমাচ্ছে। ঠিক আছে, কিন্তু শোন আয়েশা, আসিফ এখন তোর স্বামী, তাই আসিফ ভাই কথাটা বলা বাদ দে। বুঝতে পেরেছিস আমার কথা? হুম। আয়েশা এখন রুমে গিয়ে আসিফকে ওঠা ঘুম থেকে, আর তোরা একেবারে তৈরি হয়ে নিচে আয়। সকালে নাস্তা করে তোরা ওদের বাসায় যাবার জন্য বের হবি। আর হ্যাঁ, ওই বাসায় গিয়ে আফা আর রিয়া যা যা বলে তাদের সব কথাই শুনবি, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। এখন যা। আসিফকে ডাক গিয়ে আয়েশা বইটা হাতে নিয়ে উঠে রুমে চলে গেল। গিয়ে দেখলো আসিফ ঘুমিয়ে আছে। আয়েশা অনেকক্ষণ ভাবাভাবি করে আসিফের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাকতে লাগলো। আসিফের ঘুম ভেঙে গেল। আসিফ বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসলো। আয়েশাকে বলল, কি হয়েছে, সমস্যা কি, এত সকালে ডাকছো কেন? আসিফ, মা বলেছে আপনাকে ডাকতে, তারপর রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে আপনাদের বাসায় যাবার জন্য বের হতে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসি, বলে আসিফ ওয়াশরুমে চলে গেল। একটা শাড়ি হাতে নিয়ে বিছানার উপর বসে আছি, কি করব, মা তো এখন রান্নাঘরে, আর আয়েশাও শাড়ি পরতে পারে না, তাই মুখের 12টা বাজিয়ে সে বিছানায় বসে আছে। তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলো আসিফ। আয়েশা আসিফকে দেখে শাড়িটার দিকে নিজেকে ঢেকে নিল। আসিফ বলল, যা দেখার আমি আগেই দেখে নিয়েছি, তাই এরকম করে বিছানায় বসে আছো কেন? শাড়িটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসলে আসলে আবার কি, বলা সোজাসুজি বলো। আমি শাড়ি পরতে পারি না। আয়শা, তো কালকে কিভাবে শাড়ি পরেছিলে? আসিফ, কালকে তো মা পরিয়ে দিয়েছিল। আয়শা, আজকেও মামুনিকে বলো শাড়ি পরিয়ে দিতে, এরকম বসে থাকার কোনো মানেই হয় না। আরে মা কাজ করছে, এখন আমি কি করব? আয়শা, আমিও তো পারি না। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। তারপর আসিফ ইউটিউব থেকে একটা শাড়ি পরানোর ভিডিও দেখে আয়শাকে শাড়ি পরিয়ে দিল। প্রথমবার ভালো না হলেও দ্বিতীয়বার মোটামুটি ভালোই হয়েছে শাড়ি পরানো। তারপর আসিফ আর আয়শা তৈরি হয়ে নিচে চলে গেল। নাস্তা করে তারা বেরিয়ে পড়ল আসিফদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করতে আয়শা দেখল ড্রয়িং রুমে প্রচুর মানুষজন গিজগিজ করছে। এত মানুষ এখানে কি করছে আয়শা বুঝতে পারল না। তাই সে আসিফকে জিজ্ঞেস করলো, এত মানুষ এখানে কি করছে? আয়শা, আমি নিজেই জানি না, তোমাকে কিভাবে বলবো। বাসার ভিতরে চলো, যাবার পর বোঝা যাবে। তারপর তারা বাসার ভিতরে চলে আসলো। আসিফের মা আয়েশাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল, আর আসিফকে আয়েশার পাশে বসতে বলল। আসিফ বিরক্ত নিয়ে আয়েশার পাশে গিয়ে বসে পড়ল। এক একজন আয়েশাকে এক এক রকম প্রশ্ন করতে লাগলো। মা, তোমার নাম কি? আয়েশা আমার নাম। আচ্ছা, তোমার বয়স কত, আর কোন ক্লাসে পড়াশোনা করো? আমার বয়স 14 বছর, আর আমি 8ম শ্রেণীতে পড়াশোনা করছি। তা কেমন দেখলে সকলে আমার বৌমাকে? আসিফের মা, দেখতে শুনতে সব দিক দিয়ে তোমার বৌমা মাশাল্লাহ, বুঝলে আসিফের মা। কিন্তু প্রথমজন বলল, কিন্তু কি? আসিফের মা, কিন্তু আসিফের বয়স তো 22, আর বৌমার বয়স মাত্র 14 বছর, ওদের বয়সের পার্থক্যটা একটু বেশি হয়ে যায়।
দ্বিতীয়জন বলল, আন্টি, আমি যতদূর জানি আপনার আর আঙ্কেলের বয়সের ডিফারেন্স তো প্রায় 10 বছরের, আমাদের থেকে বেশি। আপনারা তো ঠিকই একসাথে সংসার করছেন, আপনারা পারলে আমরাও পারবো। আচ্ছা যাই হোক মা, আমরা ক্লান্ত, রুমে গিয়ে রেস্ট করব, যাই। বলে আসিফ আয়েশার হাত টেনে ওপরে আসিফের রুমে নিয়ে আসলো। আরে কি করলেন আপনি এটা? আয়েশা, কেন, আমি কি করছি? আসিফ, আরে এভাবে বড়দের সামনে হাত ধরে টেনে নিয়ে আসলেন, সবাই ভাবলো কি বলেন তো? ও আচ্ছা, তারা কি ভাবলো এটা নিয়ে তোমার চিন্তা? তুমি কি ওখানে বসে তাদের সাথে গল্প করতে চাইছিলা? যদি চাও আমি এখন গিয়ে তোমাকে আবার ওখানে রেখে আসতে পারি, তুমি মন খুলে তাদের সাথে কথা বলবা। চলো তোমাকে নিচে রেখে আসি। আরে না, আমি যাব না, তাদের কথাবার্তা আমার ভালো লাগছিল না। কিন্তু তাও তো, সব বাদ দাও তো, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আসিফ, যাচ্ছি। আয়শা এভাবে দেখতে দেখতে ওই বাড়িতে আয়শা যাওয়ার 5 দিন পুরো হয়ে গেল। এই 5 দিনে আসিফ আর আয়শার সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আয়শাও এখন আসিফকে নিয়ে ভাবে। তাদের সম্পর্কটা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর একদিন পর আসিফ খুলনা চলে যাবে। আসিফ ওখানে একটা অফিসে ম্যানেজার পদে কাজ করছে। আয়েশার এসএসসি পরীক্ষার পর আয়েশাকেও আসিফ খুলনা নিয়ে যাবে। এর মধ্যে নিলয় রহমানও দেশে এসে পড়েছেন, আর বিয়েটা তিনি এখনও মেনে নেয়নি। আয়েশা বুঝতে পারছে আয়েশার বাবা ওকে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। এভাবেই আরও 2 দিন পার হয়ে গেল। কালকে আসিফ আয়েশাকে আয়েশাদের বাসায় দিয়ে গেছে, আর সাথে আয়েশাকে একটা ফোনও গিফট করে গেছে। আসিফ আয়েশাকে বলেছে সে যখন ফ্রি হবে তখন সে আয়েশাকে কল করবে এই ফোনে। আসিফ চলে যাওয়ায় আয়েশার অনেক মন খারাপ হয়, কিন্তু যাওয়ার পর যখন আসিফ তাকে কল দেয় তখন আসিফের সাথে কথা বলে আবার মন ভালো হয়ে যায়। এর মাঝে আয়েশার পরীক্ষাও হয়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও আয়েশা ক্লাসে প্রথম হয়েছে। আয়েশার যেদিন রেজাল্ট দেয় সেদিন আসিফ আয়েশাকে গিফট পাঠায় খুলনা থেকে। গিফট বক্স খুলে আয়েশা দেখে একগুচ্ছ সাদা গোলাপ, এক বক্স চকলেট আর ছোট একটা চিরকুট। সেখানে লেখা ছিল, কনগ্রাচুলেশনস বউ, সময় প্রবহমান, সময়ের কোনো পিছুটান নেই, সে নিজের আপন স্রোতেই বইতে থাকে, কারো জন্য সে অপেক্ষা করে না। তাই তো মানুষ বারবার এই সময়ের কাছে হেরে যায়। মানুষের যে অনেক অনেক পিছুটান থাকে। এভাবে আরও 2.5 বছর চলে গেল। ছোট পিচি আয়শা এখন কিশোরী হয়ে গিয়েছে। অনেক চিন্তিত হয়ে আয়শা বাসার ড্রয়িং রুমে জমে পায়চারি করছে। আজকে তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। টেনশনে আয়শার হাত পা কেঁপে চলছে। বাসার কলিং বেল বাজতেই আয়শা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ওপাশ থেকে দেখা গেল নিলয় রহমানের হাস্যোজ্জ্বল চেহারা। আয়েশা করুণ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি কি ফেল করেছি? করুণ স্বরে বলল আয়েশা। ধুর পাগলি মেয়ে, এসব কি বলিস? তুই কি জানিস তুই পুরো স্কুলের মধ্যে সবার থেকে ভালো রেজাল্ট করেছিস? সত্যি বাবা? মা। তখনই আয়েশার ফোনে আসিফের কল আসে। আয়েশা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আসিফ বলে, বাবা, আমার বউ তো বেশ ভালোই রেজাল্ট করলো। এখন আমার বইয়ের তার এই বরের কাছে কি গিফট চাই? বলো। যা চাইবা আমি তোমাকে তাই দিব। সত্যি বলছেন? সত্যি বলছি। তুমি বলো কি চাও, সেটাই তোমাকে দিব। আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। তাহলে কি আমার বউটা তার বরের কাছে এসে পড়তে চায়? আপনি কবে আসবেন আমাকে নিতে? আয়শা, খুব তাড়াতাড়ি, আমি ছুটি নিয়ে তোমাকে নিতে আসব। কবে আসবেন বলেন না প্লিজ। এত অস্থির হলে কি চলে নাকি? শোনো, অতি শীঘ্রই আসব। এসে তোমাকে পুরো চমকে দেব। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা, রাখি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এভাবেই আরও কিছুদিন চলে গেল। কাল আয়েশার জন্মদিন। কালকে আয়েশার 16 বছর পুরো করে 17 বছরে পা দিবে। কিন্তু এই কথাটা আয়েশার মনেই নেই। রাতে আয়েশা নিজের রুমে বসে গল্পের বই পড়ছিল। তখনই নিলয় রহমান তার রুমে আসে। আয়েশা গল্পের বইয়ের মধ্যে এত বিভোর ছিল যে সে নিলয় রহমানকে খেয়ালই করেনি। নিলয় রহমান আয়েশাকে ডাকলেন, আয়েশা মা। বাবা, বলো, তুমি কখন রুমে আসলা? মা, এই আসি। এসে দেখি তুই বই পড়ছিস। এখন তো তেমন পড়াশোনা নেই, তাই বসে বসে গল্পের বই পড়ছিলাম। গল্প পড়তে পড়তে গল্পের জগতেই চলে গিয়েছিলাম। তাই তো তুমি কখন আসো বুঝতেই পারলাম না। আচ্ছা বাদ দে, আর শোন, আমি একটা কাজে তোর রুমে আসি। কি কাজ বাবা, বলো। কালকে কি তোর মনে আছে? না তো বাবা, কালকে আবার কি? আয়শা, কালকে তোর জন্মদিন, এটাও তোর মনে নেই? আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, জন্মদিন তো কি হয়েছে? আয়শা একটা ফাইল নিলয় রহমান আয়শার দিকে এগিয়ে দিল আর বলল, এই ফাইলটা এর পরের বছরের তোর জন্মদিনের সময় খুলে দেখবি। এর ভিতর একটা চিঠি আর অনেক জরুরি কিছু পেপার আছে।
ভুলেও এগুলো হারাবি না, নিজের হাতের কাছে রাখবি। আর একটা কথা। বলো। এই জিনিসগুলোর কথা কাউকে বলবি না, আসিফকে না। মনে থাকে যেন, কেউ যেন না জানে এটা তোর কাছে। মনে থাকবে তো? মনে করে 18তম জন্মদিনের দিনই এটা খুলবি। তখন সময় কেমন হবে আমি জানি না, কিন্তু আমি যা ভাবছি ভবিষ্যৎ যদি তা হয়, তাহলে সে সময় এই জিনিসগুলো তোর অনেক কাজে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে কিসের পেপার আছে তার সময় হলেই জানতে পারবি। তোকে আজকে আমি কিছু কথা বলি, তুই মন দিয়ে শুনবি, আর যা জিজ্ঞেস করব তার জবাব ঠিকঠাক দিবি। আচ্ছা, জিজ্ঞেস করো। তুই আসিফকে ভালোবাসিস, তাই না? বাবা, আমি মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছি। নীলুর রহমানের মুখে একটি মুচকি হাসি ফুটে উঠল। তিনি আবার বললেন, আমি জানতাম তুই আসিফকে ভালোবাসিস। ধর, আসিফ তোকে একদিন ধোঁকা দিল, তখন নিজেকে সামলাতে পারবি? কি বলো বাবা তুমি এসব? ও আমাকে ধোঁকা দিবে কেন? শুধু আমি না, আসিফও আমাকে অনেক ভালোবাসে। ধুর পাগল মেয়ে, আমি তো কথার কথা জিজ্ঞেস করলাম। এখন এটা বল, তখন নিজেকে কিভাবে সামলাবি বা কি করবি? আমি নিজেকে সামলাতে পারবো না। কি করে নিজেকে সামলাবো তুমি বলো? ভালোবাসার মানুষের কাছে থেকে ধোঁকা পেলে কি সেটা মেনে নিতে পারা যায়? তুই বড্ড সরল আয়শা, কিন্তু এই দুনিয়া আর দুনিয়ার মানুষগুলো যে একটু সরলও না, তারা বড্ড জটিল, বুঝলি? স্বার্থ ছাড়া তারা কিছুই করে না। আসিফ যদি কখনো তোকে ধোঁকা দেয়, তখন তোর তাকে দেওয়া সেরা জিনিসটা কি হবে জানিস? কি বাবা? তুই নিজেকে বদলাবি, একেবারে ভিন্ন আয়শা হয়ে যাবি, নিজেকে পাল্টে ফেলবি। প্রত্যেকটা মানুষ যেন তোর এই বদলানোটা অনুভব করতে পারে। আর আর কি? আয়শা নিজেকে প্রতিষ্ঠাটা করবি নিজের যোগ্যতায়, নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিবি। কারোর জন্য থেমে থাকার মেয়ে তুই না। আয়শা নিশ্চুপ, কখনো এমন কোনো মানুষের জন্য চোখের পানি ফেলবি না যে তোর মর্ম জানে না। মর্ম থাকলে সে অবশ্যই তোর কদর করত। চকচকে দেখে কাজকে হিরে ভেবে সে হীরের পিছনে নয়, কাছের পিছনেই ছুটছে। কিন্তু তুই কাজ না, তুই হচ্ছিস হিরে, যার মর্ম সবাই বোঝে না, বুঝলি? আচ্ছা যাই আমি, অনেক রাত হয়ে গেছে, তুইও ঘুমিয়ে পড়। শুভরাত্রি বলে নিলয় রহমান রুম থেকে চলে গেলে আয়েশাও বিছানায় ঘুমানোর জন্য চলে গেল। কিন্তু আয়েশার চোখে আজ ঘুম নেই। বাবার কথাগুলো তাকে বারবার ভাবিয়ে তুলছে। আসলে বাবা কি বলতে চাচ্ছে? এসব কথা ভাবতে ভাবতেই আয়েশা একসময় ঘুমের দেশে পাড়ি দিল। সকালে ফজরের আজানের সময় উঠে আয়েশা নামাজ পড়ে নিল। নামাজ শেষে আয়েশা ছাদে চলে গেল। এটা তার প্রতিদিনের অভ্যাস। তখনই গেটের বাইরে একটা গাড়ির হর্নের শব্দ কানে আসায় আয়েশা গেটের দিকে ওকে দিল। দারোয়ান গেট খুলে দেওয়ার পর গাড়িটা বাসার গ্যারেজে চলে গেল। আয়েশা ভাবতে লাগলো, এত সকালে কে আসতে পারে? কারো তো এমন সময় আসার কথা না। ভাবতে ভাবতে বাসার কলিং বেল বেজে উঠল। কলিং বেল বাজায় আয়েশা চলে গেল দরজা খুলতে, কারণ এত সকালে বাসায় আয়েশা ছাড়া কেউই ওঠে না। গেট খুলে দেওয়ার পর সামনের ব্যক্তিটিকে দেখে আয়েশা বরফের মতো জমে গেল। আয়েশা এতই অবাক হয়েছে যে সেও নড়তেও ভুলে গিয়েছে। একদৃষ্টিতে অবাক হয়ে আসিফের দিকে তাকিয়ে আছে আয়েশা। আজ প্রায় 2 বছরের বেশি সময় পর মানুষটাকে সামনে থেকে দেখতে পেল সে। এতদিন শুধু ভিডিও কলে দেখেছে, আজকে এতদিন পর প্রিয় মানুষটিকে সামনে থেকে দেখে আয়েশার মনের মধ্যে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। আয়েশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ বলল, বউকে আমাকে এভাবে বাইরে দাঁড় করে রাখবে? ভেতরে কি ঢুকতে দিবা না? আসিফের কথা শুনে আয়েশা গেটের সামনে থেকে সরে দাঁড়ালো। আসিফ ভেতরে ঢোকার পর আয়েশা দরজা বন্ধ করে। আসিফের হাত ধরে ভেতরে আয়েশার রুমে নিয়ে গেল। তারপর আয়েশা বলতে লাগলো, আপনি হঠাৎ কখন কিভাবে আসলেন? শুভ জন্মদিন বউ, আজকে তোমার বার্থডে, তাই আজকে তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম। কিছুদিন আগে না তুমি বললা তোমাকে আমার কাছে নিয়ে যেতে? পরে ভেবে দেখলাম কদিন পর তো তোমার বার্থডে, তাই ওই দিন একেবারে গিয়ে তোমাকে পুরো চমকে দেব। সত্যি আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এখন এ সময় আমি আপনাকে মোটেও ভাবিনি। ভাবাভাবি সব বাদ দাও, আমি ভেবেছি আজকে আমরা খুলনা যাব। এ মা, আজকে কেন? আজকে তো আপনি আসলেন, তো আজকে আবার কেন যাব আমরা? 2-3 দিন থেকে তারপর যাই। না গো বউ, এটা তো এখন সম্ভব না। কালকে আমার অনেক জরুরি একটা মিটিং আছে, আর আমাকে ওটা কালকে জয়েন করতে হবে, না হলে আর চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। এত দূর থেকে এসেছেন, অবশ্যই ক্লান্ত। আপনি এখন কিছু খাবেন? জাস্ট 1 কাপ কফি। আচ্ছা, আপনি ফ্রেশ হতে যান, আমি এখনই বানিয়ে আনছি আপনার কফি। তারপর আয়েশা কফি বানাতে চলে গেল রান্নাঘরে। কফি বানিয়ে রুমে এসে দেখে আসিফ ফ্রেশ হয়ে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আয়েশা আসিফের কাছে গিয়ে আসিফকে কফিটা এগিয়ে যেতে দিল।
আসিফ আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে কফিটা হাতে নিয়ে খেতে লাগলো, সাথে আয়েশার সাথে কথা বলতে লাগলো। তারপর ওই দিন দুপুর 12টার দিকে আয়েশা আর আসিফ খুলনার উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতে তাদের রাত হয়ে যায়। তারা গিয়ে সোজা আসিফের ফ্ল্যাটে ওঠে। অফিস থেকে আসিফকে এই ফ্ল্যাট, গাড়ি সবকিছু গিফট করেছে। আয়েশা বাসায় ঢুকে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। আয়েশার অনেক পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। আসিফ আয়েশাকে বলল, জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। কালকে আমি তোমাকে এখানকার একটা কলেজে ভর্তি করে দিব। প্রিন্সিপালের সাথে আমি তোমার কথা বলেই রেখেছি। কালকে অফিসে যাবার আগে তোমাকে কলেজে দিয়ে তারপর যাব। আয়েশা আসিফের কথা মতোই কাজ করলো। পরদিন যথারীতি আসিফ আয়েশাকে ওখানকার বেশ নামকরা একটা কলেজে ভর্তি করে দিল। এভাবে আরও 5 মাস পার হয়ে গেল। আসিফ আর আয়েশার সংসার বেশ ভালোই যাচ্ছে। দুজনেই পুরোপুরিভাবে নিজেদের মধ্যে মানিয়ে নিয়েছে। আজ আয়েশা আসিফকে বলেছে যে সে বাসায় আসতে লেট হবে, কারণ আয়েশা আজ তার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে আর শপিংয়ে যাবে। পরে আসিফ জানায় আজ তার অফিস ছুটি। তখন আয়েশা যেতে না চাইলেও আসিফ বলে, যাও, ফ্রেন্ডের সাথে ঘুরলে মন ভালো হবে। পরে আসিফের কথাই আয়েশা রাজি হয়। কিন্তু এক ফ্রেন্ড সেদিন কলেজে না আসায় তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তারা ঠিক করে পরের দিন যাবে। তাই আয়েশা কলেজ ছুটির পর বাসায় এসে পড়ে। বাসার সামনে এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। তাই আয়েশা ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? আসিফ আর একটি মেয়ে দুজনের ড্রয়িং রুমের সোফায় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাদের পুরো শরীর নগ্ন, দুজনের শরীরে শুধু একটি চাদর দিয়ে আবৃত। আজ সকালে আয়েশা একটা কথা জানতে পেরেছে। আয়েশা ভেবেছিল বাসায় আসার সাথে সাথে আসিফকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু বাসায় এসে যে আয়েশা নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে এটাও কখনোই ভাবিনি। আচ্ছা, এটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? আয়েশা চুপচাপ রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় বসে ব্যাগ থেকে প্রেগনেন্সির রিপোর্টটা বের করলো। আজ সকালে আয়েশা জানতে পারে আয়েশা মা হবে। আয়েশার প্রেগনেন্সির এটা 3য় মাস। এটা আয়েশার জীবনের সেরা একটা সারপ্রাইজ ছিল। কিছুদিন আগে আয়েশা ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার তাকে কিছু টেস্ট করায়। তার মধ্যে এটা ছিল। আজকে এটার রিপোর্ট আসে, আর সেটা পজিটিভও এসেছে। কিন্তু এখনকার পাওয়া সারপ্রাইজটা আয়েশার ভাবনার বাইরে ছিল। আচ্ছা, ভালোবাসলেই কি ঠকতে হয়? আচ্ছা, এখন তার বাবুটার কি হবে? বাবুর ভবিষ্যৎ কি হবে? আয়েশা নিজের পেটে হাত রেখে একা একাই বলতে লাগলো, তুই চিন্তা করিস না বাবু, তোর মা তোর জন্য যা করতে হবে তাই করবে, কখনো তোকে কষ্ট পেতে দিবে না। কিন্তু বাবু, এখন যে আমি বুঝতে পারছি না আমি কি করব। বাবু, তুই বল না, তোর বাবা কেন আমাকে ধোকা দিল? আমি তো তাকে কম ভালোবাসিনি, সবসময় তার পছন্দ মতে সব করতাম। কখনো এমন কোনো কাজ করিনি যে তোর বাবা অপছন্দ করবে। তাহলে তাহলে কেন আমাকে আজকে নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে এ অবস্থায় দেখতে হচ্ছে? কেন বাবু? বলে আয়েশা কান্না করতে লাগলো। কান্নার শব্দে আসিফ আর মেয়েটির ঘুম ভেঙে গেল। কান্নার শব্দে আসিফ ভয় পেয়ে গেল। রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে, মানে আসিফ সেই মেয়েটির দিকে মেয়েটার জামা কাপড় ছড়িয়ে দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। আমার কথাটা মনে থাকে যেন, আর কখনো তোর মুখ দেখতে চায় না, বলে আসিফ রুমের দিকে চলে গেল। মেয়েটা আসিফের কথায় অপমানিত হয়ে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে বাসা থেকেই চলে যায়। আর যাবার সময় আসিফকে বকতে বকতে যায়। অন্যদিকে আসিফ রুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলে, আয়েশা, আয়েশা, দরজাটা খোলো বউ, প্লিজ বউ, আমার কথাটা শোনো বউ, প্লিজ দরজাটা খোলো বউ, আমি সরি বউ, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর কখনো এমন হব না, প্লিজ দরজাটা খোলো, তুমি আমার কথাটা শোনো প্লিজ। আসিফ আয়েশা গিয়ে দরজাটা খুলে দেয়, আর আসিফের মুখের উপর প্রেগনেন্সির রিপোর্টটা ছড়িয়ে দিয়ে বলে, পড়ো এটা। একটা কথা না বলে চুপচাপ এটা পড়ো। আয়েশা, কিন্তু এটা কি? চুপচাপ এটা পড়ো। তারপর আসিফ রিপোর্টটা পড়তে লাগলো। হঠাৎই আসিফের হাত থেকে কাগজটা পড়ে গেল, আর আসিফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আয়েশা, এটা তুমি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট। জানো, এ কথাটা আমি আজকে জানতে পেরেছি। কত বড় একটা সারপ্রাইজ ছিল আমার জন্য এটা। ভাবছি বাসায় এসে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু বাসায় এসে দেখি আসিফ নিশ্চুপ। আমি বাসায় এসে দেখি আমার বর আমার সামনে অন্য একটা মেয়ের সাথে একই চাদরের নিচে নগ্ন অবস্থায় রয়েছে। আমার স্বামীর কাছে থেকে পাওয়া আমার জীবনের একেবারে সেরা সারপ্রাইজ। আমি তো ভাবি নাই আমার বর আমাকে আজকে এত বড় একটা সারপ্রাইজ দিবে। আচ্ছা, আমার বাবুর বাবা একটা চরিত্রহীন, অন্য মেয়েদের নিয়ে বিছানায় যায়। এটা বাবু জানলে তার কেমন লাগবে যে তার বাবা এমন? বলো আসিফ, বলো। আসিফ এবারও নিচু। আচ্ছা, সব বাদ দাও আসিফ, এসব কবে থেকে চলছে? আসিফ, তাড়াতাড়ি বলো, এসব কবে থেকে চলছে? 3 বছর।
আসিফ, আসিফ আজকে এই মুহূর্তে সবকিছু ভেবে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে। এই সিদ্ধান্তের ওপর আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করে। কিসের সিদ্ধান্ত? হয়তো তুমি এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে আমাকে আর বাবুকে নিয়ে থাকবা ভালোভাবে, আর নয়তো থাকো তুমি তোমার এসব নিয়ে। আমি শুধু তোমার সিদ্ধান্তটাই শুনবো। তুমি কি করবে আসিফ, বলো তাড়াতাড়ি। আয়শা, আমি যা করেছি সরি, আর কখনো আমি এমন কিছুই করব না। আমি তোমাকে আর আমাদের বাবুকে নিয়ে সুখেই থাকতে চাই। আয়েশা কিছু না বলে চুপচাপ গিয়ে আসিফের বুকের ভেতর নিজেকে গটিয়ে নিল। আজকে সে চাইলেই পারত আসিফের সাথে তার সব সম্পর্ক শেষ করে চলে যেতে, কিন্তু বাবুর ভবিষ্যৎ কি হতো? তার যে বাবা বলতে কিছুই থাকতো না। এই সমাজ বড্ড খারাপ। এরা না তো আয়েশাকে ঠিকমতো বাঁচতে দিত, আর না তো বাবুকে। সেই ঘটনার পর আরও 1 বছর চলে গেল। সেই ঘটনার পর আসিফ পুরো বদলে গেছে। আয়েশার প্রতি সে আগের থেকে অনেক বেশি কেয়ারিং হয়ে উঠেছে। আগের আসিফ আর এখনকার আসিফের মধ্যে অনেক তফাৎ। আয়েশাও অনেক খুশি। এরকম আসিফকে সে চেয়েছিল। আসিফ আর আয়েশার ঘরে একটা ছোট পরী এসেছে। তার নাম আসিফ নিজে রেখেছে। মেয়েটার নাম জান্নাত। আসিফের কলিজা হচ্ছে জান্নাত। জান্নাতকে নিয়ে আসিফ আর আয়েশার সংসার বেশ ভালোই যাচ্ছে। কিন্তু সমস্যা আবার শুরু হলো 5 বছর পর। তখন জান্নাতের বয়স 5 বছর। আয়েশা আবারও প্রেগনেন্ট হয়। আর সেই সময়ে হঠাৎ করে আবারও আসিফ বদলে যেতে শুরু করে। বদলানোটা প্রথমে আয়েশা খুব একটা গায়ে মাখত না, কিন্তু দ্বিতীয় বাচ্চা পেটে থাকার 4র্থ মাসেই হঠাৎ করে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ঘটনায় আয়েশা অনেকটাই ভেঙে পড়ে। কিন্তু একদিন আয়েশা দুজন মানুষের কথোপকথন শুনতে পায়। যা শুনে তাতে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়ে। আয়েশা বিড়বিড়িয়ে বলতে লাগলো, আসিফ বাবা হয়ে কিভাবে পারলো নিজের সন্তানকে মেরে ফেলতে? আয়েশা, আসিফ আর ফোনের ওপাশের একটা মেয়ের কথোপকথন শুনতে পায়। কথাগুলো ছিল এমন, জান, হ্যাঁ আমি তোমার কথা মতোই সব করেছি। ওই দিন ওয়াশরুমে শ্যাম্পু ফেলে রাখি, আর আমাদের পরিকল্পনা মতোই আয়েশা শ্যাম্পুর উপর পা দিতেই পড়ে যায়, আর বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর আয়েশা বুঝতে পারে নাই এটা আমার করা। ওভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এখন কি করে তোমাকে বাসায় নিয়ে আসবো তুমিই বলো। ওপাশ থেকে কি বলল আয়েশা জানে না। আসিফ আবারও বলল, আচ্ছা আমি দেখি খালামণির সাথে কথা বলে কতটুকু কি করা যায়। আমি তোমাকে পরে আবার কল করে বলবো। লাভ ইউ, বাই জান, বলে আসিফ কল কেটে দিল। কল কেটে হাসি মুখে পিছনে ঘুরতেই আসিফ ভয় পেয়ে গেল, কারণ দরজার পাশেই আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেললে। বাবা হয়ে সন্তানকে খুন করতে তোমার একবারও বুক কাঁপল না? কেমন বাবা তুমি? যে মানুষ নিজের সন্তানকে খুন করতে পারে সে আর যাই হোক বাবা হতে পারে না। বাবা হবার যোগ্যতাই তো তোমার নেই। আয়েশা, আয়েশা, এবার কিন্তু তুমি অনেক বেশি বলছো। পাগলের মতো কথা বলা বন্ধ করো। পাগল? হ্যাঁ পাগল আমি এতদিন ছিলাম। তাই তো এত বড় বিশ্বাসঘাতকতার পরও তোমার মতো বেঈমানকে বিশ্বাস করেছিলাম। অন্ধের মতো চোখ বন্ধ করে আমি তোমাকে বিশ্বাস করতাম। আর সেই তুমি 2বার আমাকে এত বড় আঘাত করলা। কেন আসিফ, কেন এমন করলে? আরে শোন, তোর প্যারপ্যারা নিয়ে আমার আর ভালো লাগছে না। জানিস তোকে বিয়ে কেন করছিলাম? শুধু টাকার জন্য। 5 লাখ টাকা পাওয়ার জন্য তোকে বিয়ে করেছিলাম। মানে? কিসের টাকা? কে তোমাকে টাকা দিত? আয়শা, তোর ওই নামমাত্র মা আর আমার খালামণি। মানে? মা এমন কেন করলো? তুই খালামণি আর খালুর আপন মেয়ে না। খালুর যে সম্পত্তি আছে, বিজনেস আছে, ওসব আসলে তোর বাবার। তোর বাবা মা এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মরার আগে তোর বাবা খালুকে বলে তোকে দেখে রাখতে, আর তোর নামে করা কিছু সম্পত্তির কাগজও দেয়। তোর বাবা নাকি আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই তিনি আগে সব ব্যবস্থা করে রাখেন। খালামুনি আমাকে বলে তোকে ভালোবাসার ফাঁদে পেলে যেভাবে পারি ওই সম্পত্তির কাগজপত্র তোর থেকে নিতে হবে। ওই কাগজ একবার পেয়ে গেলেই সে উকিলের সাহায্যে সেসব কিছু নিজের আর তার ছেলের নামে করতে পারে। তারা পাবে সম্পত্তি আর আমি পাবো টাকা, বুঝলি? বলে আসিফ রুমে থেকে চলে গেল। আয়েশা পুরো পাথর হয়ে গেছে। এত ধাক্কা একেবারে সামলে উঠতে পারছে না আয়েশা। আয়েশা চুপচাপ জান্নাতের রুমে চলে গেল। রাত 12টা বেজে গেছে। জান্নাতও ঘুমিয়ে গিয়েছে। আয়েশা অনেক কিছু ভেবে চলেছে। আয়েশা ফোনটা হাতে নিয়ে নীলর রহমানকে ফোন করলো। ফোন রিসিভ করে নীলর রহমান বলল, আয়েশা মা, বলো কি হয়েছে? বাবা, আসিফ সত্যি আমাকে ধোকা দিল। আসিফ? বাবা, সব মিথ্যা ছিল। আসিফ শুধু টাকার জন্য আমার সাথে এতগুলো বছর এত অভিনয় করলো। বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার কথা ছাড়ো, জান্নাতের কথা ভাবো। বাবা জানো, আসিফ আমার অনাগত সন্তানের খুনি। বাবাও আমার বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখতে দিল না। তার আগেও আমার বাবুটাকে মেরে ফেললো। বাবা, ও আর মা মিলে শুধু টাকা আর সম্পত্তির জন্য এমন করলো। বাবা, আমার মাথা কাজ করছে না। বাবা, আমি কি করব তুমি বলো? কান্না করতে করতে বলল আয়েশা। মা, শান্ত হও। শান্ত হয়ে আমাকে পুরো ঘটনা খুলে বলো।
হয়েছে কি? আসিফ আর নীলিমা কোনো সম্পত্তি আর টাকার জন্য কি করছে পুরোটা বলো। পরে আয়শা নীলুর রহমানকে যা যা হয়েছে সব খুলে বলল। সব শুনে নীলুর রহমানের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। তার এই বিয়ের কথা শোনার পর থেকেই মনে হয়েছিল ঘটনা এমন কিছু একটা হবে। তিনি নিজেকে সামলিয়ে আয়শাকে বলল, আয়শা, তুই আমাকে বিশ্বাস করিস, মানিস যে আমি যা করব তাতে তোর কোনো খারাপ হবে না, বরং ভালো হবে? বাবা, তোর মনে আছে তোকে আমি কিছু কাগজ মানে একটা ফাইলে কিছু পেপার দিয়েছিলাম, তোর 18তম জন্মদিনের দিনই খুলে দেখতে বলছিলাম। কিন্তু পরেতে তুমি বলেছিলা ওটা এখন দেখা লাগবে না, সময় হলে তুমি নিজে আমাকে দেখতে বলবা। ওই ফাইল খুলে পেপারগুলো সব দেখে নে, আর তোর আর জান্নাতের সব কিছু গুছিয়ে কালকে সকালে আমি আসব তোদের নিতে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাবা। কিন্তু কি? বাবা, ওই ফাইলে কিসের কাগজ আছে? মানে কাগজগুলো কি সম্পত্তির? হুম, ওইগুলো এই সম্পত্তিরই পেপার, যেগুলোর জন্য নীলিমা এমন জঘন্য কাজ করেছে। থাক বাবা, বাদ দাও। রাখি, কালকে দেখা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারপর আয়শা কল রেখে নিজের বেডরুমে আসলো। আসিফ বাসায় নেই। ওই সময় রুম থেকেই বেরিয়ে সে বাসার বাইরে চলে গেছে। আয়শার রুমে সে প্রথমে ওই ফাইলটা বের করলো। ফাইলটা খুললো। ফাইলের ভিতরে সব সম্পত্তির কাগজ, আর এখানে এটাও লেখা আছে 18 বছর হবার পর থেকে সকল সম্পত্তির মালিক আয়শা। আয়শা ভেবে নিয়েছে সে কি করবে। তার কাছে করার মতো এখন একটা রাস্তাই খোলা রয়েছে, আর আয়শা সেটাই করবে। তারপর আয়শার লাগেজ বের করে তার আর জান্নাতের প্রয়োজনীয় জিনিসগুলো লাগেজে ভরে নিল। তারপর আয়শা পুরো বাসাটা ঘুরে দেখতে লাগলো। আজ রাতটাই তো এ বাড়িতে আসে সে। আয়শা একে একে বলতে লাগলো, আমার সংসার, হ্যাঁ আমার সংসার। নিজের হাতে এই সংসারের ছোট বড় সব কিছু সাজিয়েছি। এতগুলো বছর নিজের হাতে গুছিয়ে রেখেছি আমার এই সংসারটাকে। কিন্তু আজকে রাতটায় তারপর সব শেষ। এই সংসারটা আর আমার থাকবে না। আয়শা সকাল 8টায় বাসার কলিং বেল বাজায়। আয়শা ভাবে তার বাবা এসেছে। আয়শা সকাল থেকেই তৈরি হয়ে বসে আছে, আর জান্নাতকেও আয়শা রেডি করে নিয়েছে। তাই গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে আয়শা তাচ্ছিলের হাসি এসে বলল, আমার সংসার, তা আর আমার নেই। আজ থেকে তা অন্য একজনের সংসার। আসলে বাসার কলিং বেল বাজায় আসিফ। দরজা খুলেই আয়শা দেখে আসিফ আর আসিফের পাশে রয়েছে একটা অপরিচিত মেয়ে। দুজনেই জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে তারা বিয়ে করে এসেছে। আসিফের পরনে একটি লাল পাঞ্জাবি, আর মেয়েটির পরনে রয়েছে লাল সাদা সংমিশ্রণের জামদানি শাড়ি। তারপর আসিফ আর মেয়েটি ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি কিছু বলিনি, কারণ আমি তো জানি এদের সম্পর্ক। তো প্রশ্ন করে কী বা হবে, যদি উত্তরটা নিজেরই জানা থাকে। আমি চুপচাপ ওখান থেকে চলে আসতে যাব। তখন জান্নাত বলল, বাবা, এই আন্টিটা কি? আর উনি এরকম বসে এসেছে কেন? তুমি এরকম এত সকালে পাঞ্জাবি পরেছে কেন? আসিফ নিশ্চুপ। জানো বাবা, মা আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তৈরি করেছে। আজ নাকি আমরা নানু বাসায় যাব। আমি কতবার বললাম বাবা আসুক, তারপর আমরা তিনজনে মিলে যাব। মা আমার কোনো কথাই শুনল না। জান্নাত গাল ফুলিয়ে বলল, আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আমি বলে উঠলাম, জান্নাত শোনো মা, তুমি আর তাকে বাবা বলবা না, আঙ্কেল বলবা। আয়েশা, ও মা, এটা আবার কেমন কথা আম্মু? আমি বাবাকে আঙ্কেল বলবো কেন? এটা তো আমার বাবা, আর বাবাকে তো আঙ্কেল বলে না। বলতে হবে মা, কারণ এরপর থেকে আমি আর তুমি নানা বাসায় থাকবো, আর কোনোদিনও এখানে আসবো না। আয়েশা, কেন মা? এই যে আন্টিটাকে দেখছো? আসিফের পাশে থাকা তার নতুন স্ত্রীকে ইশারা করে বললাম, এটা হচ্ছে তোমার আঙ্কেলের নতুন বউ, বুঝলা? আজ থেকে তুমি আর আমি একসাথে থাকবো, আর আঙ্কেল আলাদা, বুঝলা? আসিফ কিছু না বলে মেয়েটিকে নিয়ে তাদের রুমে চলে গেল। আসিফের চেহারা অনেকটা বিষণ্ণ লাগছিল। আমি এত না ভেবে জান্নাতকে নিয়ে আবার রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর বাবা এসে আমাদের নিয়ে গেল। জান্নাত আমার সেই কথা শোনার পর নীরব হয়ে গেছে। আমি ভেবেছিলাম জান্নাতকে এসব বলবো না, কিন্তু পরিস্থিতিটাই এখন এমন, কিছু করার নেই। ভালো হয়েছে জান্নাত আজকে এসব জেনে গিয়েছে। আজকে না জানলে হয়তো জান্নাতের মনে এসব প্রশ্ন থেকেই যেত, যে প্রশ্নগুলোর সম্মুখীন আমার প্রতিনিয়ত হতে হতো। আমরা খুলনা থেকে ঢাকার ভিতরে ঢোকা যাওয়ার পর আমি বাবাকে বললাম, আয়শা, বাবা বলো, কি হয়েছে? বাবা, আসলে আমি বাসায় যাব না। আমার মন সায় দিচ্ছে না বাসায় যাওয়ার জন্য। অন্য কোনো জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করে দাও। মা, আমি নিজে এটা ভেবে রেখেছি। এত কিছুর পর তোর আর নীলিমার মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই। তোর নামে উত্তরে আমাদের একটা ফ্ল্যাট আছে, তুই এখানেই থাকবি। শীঘ্রই আমি তোর থাকার জন্য ভালো একটা জায়গার বন্দোবস্ত করে ফেলবো, চিন্তা করিস না। ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি এত ভালো কেন? কি করে একটা এতিম মেয়ের জন্য এত কিছু করতে পারো?
তাও নিজের স্ত্রীর বিরুদ্ধে গিয়ে। ধুর পাগলি, কে বলেছে তুই এতিম? তুই হলি আমার মেয়ে, নিলয় রহমানের মেয়ে তুই। তোর বাবা আর আমি দূর সম্পর্কের ভাই ছিলাম, কিন্তু আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমাদের সম্পর্ক আপন ভাই থেকে কম ছিল না। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু সব কিছু এক ঝড়ে তছনছ হয়ে যায়। ও আমার হাত ধরে বলেছিল, ভাই, আমার মেয়েটাকে দেখে রাখিস, নিজের মেয়ের মতো বুকে আগলে রাখিস, দেখে রাখিস আমার পরীটাকে। জানিস, নিজের বন্ধু কম, ভাই বেশি মানুষটাকে হারিয়ে আমি নিজে একরকম ডিপ্রেশনের ভেতরে ছিলাম। পরে তোর কথা ভেবে নিজেকেই সামলাই। নীলিমা প্রথম থেকেই তোকে মানতে পারতো না, কিন্তু খুব একটা খারাপ আচরণও করতো না, তাই কিছু বলতে পারতাম না। কিন্তু ও যে এত খারাপ একটা পরিকল্পনা মনে পুষে রেখেছিল, এটা আমি ঘূর্ণাক্ষরেও টের পাইনি। আজকে আমি যদি একটু সতর্ক থাকতাম তোকে নিয়ে, তাহলে হয়তো এমন দিন তোদের জীবনে আসতো না। পালে মাফ করে দিস তোর এই বাবাটাকে। আরে বাবা, এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমিও তো পরিস্থিতির শিকার। কিন্তু আমি যতদূর সম্ভব আসিফ আর নীলিমার শাস্তির ব্যবস্থা করব। না বাবা, তুমি এসব কিছু করবে না। কেন? ওরা তোর সাথে এত জঘন্য একটা কাজ করলো, আর তুই বলছিস ওদের শাস্তি না দিতে? বাবা, ভালো মন্দের বিচার আল্লাহ করবে। আমি শুধু তার দরবারে নিজের অভিযোগগুলোকে জমা রাখবো। আমি জানি আমি কখনো নিরাশ হব না। আচ্ছা, তোর কথাই হবে, আমি কিছু করব না। কিন্তু কালকে থেকে তুই অফিসে আসবি, আর জান্নাতকেও এখানের বেস্ট স্কুলে ভর্তি করে দিব। তারপর নিলয় রহমান আয়েশাকে তার ফ্ল্যাটে রেখে চলে গেল। ফ্ল্যাটে আয়েশা, জান্নাত আর একটা কাজের লোক আছে, তার নাম রহিমা চাচি। বাসাটা মোটামুটি অনেকটাই বড়। আমি আর জান্নাত, রহিমা চাচি মিলে পুরো বাসাটা সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে রহিমা চাচি তার রুমে চলে গেল। আমি আর জান্নাত রুমে এসে শুয়ে পড়লাম। চোখের পলকে সময় চলে যায় কত তাড়াতাড়ি। আরও একটা বছর চলে গেল। এখন আলহামদুলিল্লাহ আমি আর জান্নাত অনেক ভালো আছি। আমাদের বিজনেসটা এখন আমি নিজেই দেখাশোনা করি। জান্নাতও এখন অনেকটা মানিয়ে নিয়েছে, কিন্তু আসিফের নামই এখন শুনতে পারে না। ও বলে, বাবা হলে সে কখনো এমন করতে পারতো না আমার সাথে। তার জন্য আমি তাকে কোনোদিন বাবা ডাকতে পারবো না। এরকম মানুষকে ভালোবাসা তো দূরে থাক, ঘৃণা করতে আমার রুচিতে বাধে, বুঝলি মা? আর এখন তাকে ছাড়া আমরা দিব্যি আছি, বরং আগের থেকে আরও ভালো আছি। জান্নাত, আসলে মেয়েটির কথা শুনে মনে হয় না এইটুকুন একটা পিচি, পুরো বড়দের মতো কথা বলে। আমি ওকে দেখলে আরও লড়ে যাবার শক্তি পাই। আমাকে আর জান্নাতকে অনেকবার শুনতে হয়েছে ওর বাবাকে, আমার স্বামী কই, আমরা একা কেন থাকি। অনেক সমালোচনাও শুনতে হয়েছে। তাতে কি, লোকের কথা এখন আর গায়ে মাখি না, কারণ এদের কাজই হচ্ছে সমালোচনা করা। কিছুদিন আগে শুনেছিলাম আসিফ আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স ও স্ত্রী ওকে দিয়েছে। কারণটা ছিল আসিফের চাকরি বলে চলে যায় এই কারণে। আর তারপর থেকেই সংসারে অশান্তি। একসময় তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, এভাবে একসময় ডিভোর্স হয়ে যায়। হয়তো এটাই আসিফকে দেওয়া প্রকৃতির শাস্তি ছিল। আর মাও এখন কোমায় আছে। 8 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মা কোমায় চলে যায়। আজকে হয়তো গল্পটা ভিন্ন হলেও পারত, কিন্তু এটাই আমার ভাগ্যে ছিল। তাও দিন শেষে জান্নাত আর আমি ভালোই আছি। সমাপ্ত। গল্পটা সত্যি ছিল, গল্পের ঘটনাটাও বাস্তবে ছিল। ধন্যবাদ।